আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই খুবই ভালো আছো। তোমরা যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছ সি ইউনিট থেকে, তোমরা জানো যে তোমাদের বাংলার কিন্তু আমরা অনেক ক্লাস নিয়েছি সি ইউনিট উপযোগী। তো আজকের ক্লাসে আমরা বেশ কিছু এমসিকিউ দেখার চেষ্টা করবো, যে এমসিকিউ গুলো আসলে তোমাদের পরীক্ষার জন্য খুবই কাজে দিবে। তোমরা এই রিলেটেড এমসিকিউ গুলো প্র্যাকটিস করবে এবং এই তথ্যগুলো মাথায় রাখলে তোমাদের পরীক্ষায় আশা করি উপকার হবে। তো চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, কোনটি নিত্য সমাসের সমস্ত পদ? নিত্য সমাস থেকে কিন্তু প্রশ্ন বিগত বছরগুলোতে এসেছে। সমাসের মধ্যে আমরা দেখিয়েছি যে কর্মধারায় বিশেষ করে উপমান উপমিত থেকে প্রশ্ন এসেছে, নিত্য সমাস থেকে প্রশ্ন এসেছে, এর পাশাপাশি অব্যয়ীভাব থেকে বেশ কয়েকবার প্রশ্ন এসেছে। এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে বারবার। তো নিত্য সমাস থেকে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসলে প্রশ্ন আসেই। তো আমরা নিত্য সমাসে কিন্তু খুব সহজে মনে রেখেছিলাম যে সমস্ত পদে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি থাকে, যে অন্তর, মাত্র, কি, এই জিনিসগুলো যুক্ত থাকে। যেমন কি গৃহান্তর, গৃহান্তর, মতান্তর, লোকান্তর, আরো বাক্যান্তর, যেগুলো পরীক্ষায় বারবার এসেছে। তো এই শব্দগুলোর ব্যাস বাক্য করতে গেলে আমরা কি জানি, যে শব্দের প্রথমে জাস্ট অন্য বসায় মূল যে শব্দটা আছে, যেমন এখানে মূল শব্দ গৃহ, অন্য গৃহ হয়ে যাচ্ছে, অন্য মত, অন্য লোক। এর পাশাপাশি কেবলমাত্র, এই সব বেশ কিছু শব্দ আছে, এগুলো কিন্তু কোন সমাসের সমস্ত পদ? নিত্য সমাসের। তাহলে এখানে নিত্য সমাসের উদাহরণ কোনটা আছে? গৃহান্তর। প্রথম যে অপশনটা আছে যথারীতি, রীতিকে অতিক্রম করে। আমরা জানি যে কোনো কিছু নিয়ম অনুসারে করে বা নিয়ম মেনে বা না মেনে, দুইটা থাকে। কোনো কিছু অতিক্রম করে আর অতিক্রম না করে। যথারীতি মানে কি? নিয়ম রীতিকে অতিক্রম না করে কিন্তু কাজটা করা হয়েছে। আমরা যদি বলতাম যথাবিধি, তাহলে কি? বিধিকে অতিক্রম না করে, অর্থাৎ বিধিকে মেনে কাজটা করা হয়েছে, রীতিকে মেনে কাজটা করা হয়েছে। এগুলো আমাদের কি হয়? অব্যয়ীভাব সমাস হয়। মা বাবা, মা ও বাবা খুব সহজ, বা মা এবং বাবা যাই বলো, খুবই সহজ দ্বন্দ্ব সমাসের। প্রবচন, যে বচন, কি এখানে প্রকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে, এগুলো কোন সমাস? প্রাদি সমাস। প্রবচন, প্রবাদ, এই জিনিসগুলো আমাদের প্রাদি সমাস। অজগরটি আসছে তেরে বাক্যে অজগর কোন ধরনের উপসর্গ? এই অজ কোন ধরনের উপসর্গ? সংস্কৃত, বাংলা, আরবি, ফার্সি। এখানে অজ কি? বাংলা উপসর্গ। অজ বাংলা উপসর্গ। কোন বানানগুচ্ছ শুদ্ধ? দেখো, বারবার ক্লাসে বলেছি, যখন ডবল করে বানান থাকবে বা গুচ্ছ আকারে বানান, আমরা সবগুলো বানান দেখাচ্ছে দেখবো না। একটা বানানের দিকে তাকাইলেই দেখবো যে কোনো একটা অংশ ভুল থাকলেই আমাদের তাৎক্ষণিক সেটা চোখে পড়বে। সেই অংশটা আমরা সাথে সাথে বাদ দিয়ে চলে যাবো। যেমন নিরীক্ষণ বানানে আমরা যদি তাকাই, এখানে ভুল আছে। নিরীক্ষণ বানানে কি? নিরীক্ষণ বানান ভুল আছে। বাকি অপশন আমাদের দেখার দরকার নেই। একটা অপশন ভুল হইলেই কি বানানটা ভুল। বিদ্যার বানান ভুল আছে, বাদ। সত্য বানান ভুল আছে, বাদ। তিনটা অপশনই আমরা আগে দিয়ে বাদ দিতে পারলাম। আর যে অপশনটা আছে শুশ্রূষা, বিকেন্দ্রীকরণ, দুইটা বানানই কিন্তু ঠিক আছে। অর্থাৎ বানান থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসবে, বানান থেকে আমাদের প্রশ্ন অবশ্যই আসবে। আমাদের এখানে কি করতে হবে? বিগত বছরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন বা এই বছর যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর প্রশ্ন আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা আশা করি যে কমন পাবো ইনশাল্লাহ। নিচের কোনটি নিম্ন বিবৃত স্বরধ্বনি? এই প্রশ্ন কতবার কিন্তু তোমাদেরকে দেখানো হয়েছে। এই প্রশ্ন থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এর পাশাপাশি ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, এই টাইপের প্রশ্ন আসতে পারে। তো নিম্ন বিবৃত কোনটা? আ হচ্ছে নিম্ন বিবৃত। এই যে চারটা, এই চারটা কিন্তু অনেকবার দেখানো হয়েছে, যে সম্মুখ স্বরধ্বনির ক্ষেত্রে উচ্চ কোনটা, পশ্চাৎ কোনটা, অর্ধ সংবৃতের উচ্চ মধ্য সম্মুখ, উচ্চ মধ্য পশ্চাৎ, এর পাশাপাশি নিম্ন মধ্য সম্মুখ, নিম্ন মধ্য পশ্চাৎ, তারপরে বিবৃততে কেন্দ্রীয় স্বরধ্বনি কোনটা, এই জিনিসগুলো কিন্তু বারবার দেখানো হয়েছে। এই চারটা ভালো করে মনে রাখলে আশা করি যে তোমরা খুব সহজে উত্তর করতে পারো। এই যে নিম্ন বিবৃত, যে নিম্ন আবার কি বিবৃত, এই জিনিসগুলো আমাদের একটু ভালো করে মাথায় রাখতে হবে। সফল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? আমাদের বিরোচন অংশ, এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ, এই অংশগুলো থেকে আমাদের পরীক্ষা প্রশ্ন আসবে। তো সফল এর বিপরীত শব্দ কোনটা? শ্লথ, লঘু, অধ, পণ্ড। সফলের কি? পণ্ড, মানে কাজটা বানচাল হয়ে যাওয়া, সফল না হওয়া। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, গানটা কার রচনা? এটা কি জসীমউদ্দিনের, কাজী নজরুল ইসলামের, রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি লালন শাহ? এটা কার রচনা? এই গানটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। আদিষ্ট শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? নিষিদ্ধ, উদ্যত, হাজির, অনাসক্ত। আদিষ্ট শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে নিষিদ্ধ। আদিষ্ট শব্দের বিপরীতার্থক শব্দ নিষিদ্ধ। কোন শব্দটি রাত্রির সমার্থক নয়? এখানে কিন্তু খেয়াল করতে হবে, সমার্থক নয় বলেছে। আমরা অনেক সময় পরীক্ষায় নয়টাই খেয়াল করি না ঠিক মতো। যামিনী রাত্রি, তাহলে এটা সমার্থক শব্দ। শর্বরী রাত্রি, সমার্থক শব্দ। রজনী,
রাত্রি সমার্থক শব্দ। বাট নিলাম্ব এটার দ্বারা কি সাগর বোঝায়, কি বোঝায় সাগর, তাহলে এটা কি সমার্থক শব্দ হচ্ছে, হচ্ছে না। তাহলে সমার্থক শব্দ নয় কোনটি, নিলাম্ব। আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে, উক্তিটি কার, সিরাজের, জগৎ শেঠের, মির্জাপুরের, রায়দুল্লাহের। এই প্রশ্নটা যদি আমরা দেখি, প্রশ্নটা কিন্তু আমাদের নেওয়া হয়েছে কি, আমাদের নাটক থেকে নেওয়া হয়েছে। তো নাটকে আসলে এই কথা কে বলেছিল, এই কথা কার ছিল, এই কথা ছিল সিরাজের। সিরাজ নিজেকে নিজেই দোষী করেছে, তার এই যে খারাপ অবস্থা বা রাজ্য অন্য লোক দখল করে নিল, সেই মুহূর্তে কিন্তু সে আসলে নিজেই নিজেকে দোষী করেছে। লাল সালু উপন্যাসে এখানে কিন্তু যে তার যে প্রজাদের বিরুদ্ধে অত্যাচার, তার যে প্রজাদের বিরুদ্ধে যখন অত্যাচার করে, তখন কিন্তু সেই কথা বলে যে আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে। লাল সালু উপন্যাসে রহিমার পেটে কত প্যাঁচ বেরিয়ে আছে, 5, 7, 11, 14। কত প্যাঁচ বেরির কথা বলা আছে, রহিমার পেটে বেরির কথা বলা আছে 14 প্যাঁচ। কারণ কি, 7 প্যাঁচ পর্যন্ত থাকলে হচ্ছে সন্তান হয়, বা তার উপরে গেলে আর সন্তান হয় না। এই জন্যই কিন্তু মজিদ চালাকি করে বা ভণ্ডামি করে কি বলেছিল 14 প্যাঁচ, কারণ কেউ যেন বলতে না পারে যে তার স্ত্রীর কেন সন্তান হচ্ছে না। কারণ সে তো বলে দিয়েছে যে 7-এর উপরে যদি প্যাঁচ থাকে তাহলে কি, বেরি থাকে, তাহলে আর তার সন্তান হয় না। তো এখানে কত প্যাঁচ বেরির কথা বলা আছে, 14 প্যাঁচ। চোবের শব্দের বাংলা পরিভাষা কোনটি, পত্র, মুদ্রা, অভিজ্ঞ, শ্রমিক যুক্ত, অধিবেশন, দালাল। এখানে অধিবেশনটা শ্রমিক যুক্ত অধিবেশন একসাথে হবে, সঠিক উত্তর হচ্ছে দালাল। সঠিক উত্তর কি, দালাল। পরিভাষা থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, উপসর্গ সাধিত শব্দ নয় কোনটি, নয়। অনু উপসর্গ যুক্ত হয়েছে, দু উপসর্গ যুক্ত হয়েছে, নীরবে নি উপসর্গ যুক্ত হয়েছে, বাট হিমালয়ে কোনো উপসর্গ যুক্ত হয়নি। মৃতের আত্মহত্যা গল্পগ্রন্থের লেখক কে, আবুল ফজল, মানিক বন্দ্যোপাধ্যায়, আখতারুজ্জামান ইলিয়াস, গিদাম উপজা। প্রশ্নটা নেওয়া হয়েছে লেখক পরিচিতি থেকে, লেখক পরিচিতি থেকে। তো আমরা জানি যে মৃতের আত্মহত্যা এটা কিন্তু কে লিখেছেন, এটা লিখেছেন আবুল ফজল। তার লেখা মানব কল্যাণ, মানব কল্যাণ পড়লে কিন্তু আমরা তার লেখাগুলো সম্পর্কে জানতে পারবো। মানব কল্যাণের লেখক পরিচিতি যদি আমরা পড়ি, খুব সুন্দর করে আমরা তার চৌচির, রাঙা প্রভাত, এই যে বিভিন্ন লেখা তার আছে, এই জিনিসগুলো আমাদের একটু রিভিশন দিতে হবে। ব্রহ্মপুত্র শব্দের উচ্চারণ কোনটি, ব্রহ্মপুত্র। আমরা দেখি যে কোথায় আসলে সঠিক উচ্চারণ আছে। প্রথম বলছে ব্রহ্ম, এই সি আর ডি আগেই বাদ, কারণ আমার এখানে ওকার নাই, তার মানে দুইটা আগেই বাদ। এখন এই দুইটার মধ্যে আমরা দেখি, ব্রহ্মপুত্র, ব্রহ্ম, ব্রহ্ম হবে না, কি হবে, ব্রহ্মপুত্র। সঠিক উত্তর হবে কি, ব্রহ্মপুত্র। জিহবা ও তালুর স্পর্শের পরেই উভয়ের মধ্যে বায়ু ঘর্ষণজাত ধ্বনি বের হয়, এটা মূলত তালব্য ধ্বনির সংজ্ঞা, মূলত তালব্য ধ্বনির সংজ্ঞা। তালব্য ধ্বনি কোনটা, ক, খ, গ, ঘ, এগুলো আমরা জানি কি কণ্ঠ, চ, ছ, বর্গীয় জ, ঝ, এটা কি আমাদের তালব্য, এটা কি তালব্য। তাহলে সঠিক উত্তর হচ্ছে তালব্য। তো এর পাশাপাশি আরো অনেকগুলো বিষয় আছে যা বিভিন্ন ক্লাসে আমরা দেখিয়েছি, সবগুলো বিষয় তোমরা ভালো করে রিভিশন দিবে। আর এই বিষয়গুলো ভালো করে রিভিশন দিলে আশা করি গুচ্ছ ভর্তি পরীক্ষায় তুমি ভালো করবে। সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম সবাইকে।